ফ্রান্সের সঙ্গে সেনেগালের ম্যাচটা যখন দেখতে বসছিলাম তখন মনে হলো 2002 বিশ্বকাপের সেই কথা, পেপ বোবাদিউপের সেই গোলটা এখনো মন থেকে ভুলতে পারছি না। কি দারুণ একটা ফ্রান্স দল ছিল, তাই না? জিনেদিন জিদান, ডেভিড ট্রেজেগে, থিয়েরি অনরি, মিডফিল্ডে প্যাট্রিক ভিয়েরা, ওই রকম একটা দলকে সেনেগালের কাছে সিউলে সেই রাতে হারার পর সত্যিকার অর্থে সেই দুঃস্বপ্নটা অনেক দিন তাড়িয়ে বেড়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্স সেনেগালকে এই ম্যাচটায় যেইভাবে হারালো, এই গল্পটাকে আমরা দুই ভাগে ব্যাখ্যা করতে পারি। প্রথমত সেনেগালের প্রতিরোধ, ফার্স্ট হাফে তারা যেভাবে খেলেছে, ফ্রান্সকে হোল্ড করে রেখেছে, সেই ভয়টা জেগে ওঠার যথেষ্ট কারণ ছিল যে আফ্রিকান চ্যাম্পিয়ন, ইনিশিয়াল আফ্রিকান চ্যাম্পিয়ন, পরবর্তীতে মরক্কো তারা চ্যাম্পিয়ন হয়ে যায়, তাদের কাছ থেকে মানে ডিসিশন চেঞ্জ করে ফেলে সিএএফ। তো এখান থেকে আসলে মানে ফ্রান্স যে ম্যাচটা ঘোরালো সেটার পেছনে কয়েকটা কারণ আছে। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স অফ এমবাপ্পে অ্যান্ড ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স অফ ডিডিয়ার দেশাম। যদি ইন্ডিভিজুয়ালের কথা বলি, কিলিয়ান এমবাপ্পের ফার্স্ট গোলটার কথাই ধরুন, ক্লিনিক্যাল একটা পাস কিন্তু মাইকেল ওলিসের, এবং সেখান থেকে গোলটা করেন। এবং কিলিয়ান এমবাপ্পের ওই গোলের পর তারা লিডটা ডাবল করে ফেললো। ব্র্যাডলি বার্কোলা তিনি গোল করার পর বোঝালেন যে উইনিং যে হ্যাবিট ফ্রান্স টিমের মধ্যে, প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে তারা চ্যাম্পিয়ন প্লেয়ার প্রডিউস করে, এইবারও ঠিক এমন। এই ম্যাচে ব্র্যাডলি বার্কোলা, এর পরের ম্যাচে দেখবেন শেরকি, তারপরের ম্যাচে দেখবেন অন্য কেউ এসে চলে এসেছে ওরকম ভাবে। গত বিশ্বকাপ যখন শেষ করলেন 12টা গোল, এই বিশ্বকাপটা শুরু করলেন 14 নম্বরে। মানে তখনও মেসি কিন্তু হ্যাট্রিকটা করেননি যখন তিনি তার গোলের ট্যালিকে 14তে নিয়ে গেলেন। তো তখন মনে হচ্ছিল ওকে, কিলিয়ান এমবাপ্পে হয়তো বা সেই ব্যক্তি হতে যাচ্ছেন যিনি কিনা রোনালদো কিংবা মিরোস্লাভ ক্লোসাকে টপকে যাবেন। শেষ পর্যন্ত আসলে সেটা হলো না। মেসি পরবর্তীতে রেকর্ডটা ভেঙে দিয়ে ক্লোসাকে ছুঁয়ে ফেললেন, অর্থাৎ নিশ্চিত করে সেটা এমবাপ্পে সেই ব্যক্তি না যিনি রোনালদো এবং ক্লোসাকে প্রথম ছিলেন। মেসি ইজ দ্য ম্যান। তো কিলিয়ান এমবাপ্পের আজকের এই যে খেলা, অনেক চাপে ছিলেন, প্রেসারে ছিলেন, তাই না? রিয়াল মাদ্রিদ হয়ে বাজে গেল, পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, বাজে কথা শুনতে হলো তাকে যে তিনি আসলে তার কারণে হয়তোবা পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ এতদিন জিততে পারছিল না, এখন রিয়াল মাদ্রিদের অবস্থা খারাপ হয়ে গেছে কিলিয়ান এমবাপ্পের কারণে। বাট ওয়েন এভার বিগ স্টেজ আসে, কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের জার্সি গায়ে জড়ান, ওয়ার্ল্ড কাপে কিলিয়ান এমবাপ্পে ইজ দ্য ম্যান। হি ইজ টেকিং হিমসেলফ টু ইমমর্টালিটি। আমরা যদি দেখি যে গেল বিশ্বকাপে 8টা গোল করা, এই বিশ্বকাপে স্টার্টটাই করলেন ডাবল করে। এমবাপ্পে নিজেকে যে কোথায় নিয়ে যাচ্ছেন দিনকে দিন, তা হয়তো বা মানে যারা কিলিয়ান এমবাপ্পেকে কাছ থেকে দেখছেন এবং তাদের ডেভাস্টেটিং রান, মুভ এবং স্পেশালি দ্য সেকেন্ড ফিনিশ, মাই গুডনেস, বক্সের এত বাইরে থেকে এডুয়ার্ডো মেন্ডিকে যেভাবে বিট করলেন, এক কথায় অসাধারণ। আর এদিকে ওসমান দেমবেলে আছেন, দেজিরে দুয়ে আছেন, মাইকেল ওলিসে, তাকে সাপোর্ট করার জন্য মিডফিল্ডটা কি চমৎকার। এবং আদ্রিয়ান রাবিও এবং সেখানে বাকিরা যারা ছিলেন তাদের কাজগুলো দেখুন কিভাবে তারা কমপ্লিট করতে পেরেছেন ঠিকঠাক মতো। তো ফ্রান্স যখন আসলে হচ্ছিল না, আমি ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্সের কথা বলছিলাম যে দিদিয়ার দেশর যখন মাইকেল ওলিসেকে বাঁ পাশ দিয়ে হচ্ছিল না, তখন কিন্তু তাকে পজিশন চেঞ্জ করিয়ে সেন্ট্রালে নিয়ে আসা হলো এবং সেখান থেকে কিন্তু তিনি কাজ করে ফেললেন। অর্থাৎ এই যে ছোটখাটো ট্যাকটিক্যাল মুভ, তখন দেখা গেল সেনেগালের যে কম্প্যাক্ট বা জটলার যে একটা অবস্থা তৈরি হয়েছিল সেটাই ফাটল ধরাতে পারলেন। অবভিয়াসলি সেনেগাল হচ্ছে আফ্রিকার স্ট্রংগেস্ট টিমগুলোর মধ্যে একটা। মরক্কো, সেনেগাল তারা আফ্রিকার টপ টিম, এবং তাদের সঙ্গে সেই একটা মানে অবস্থাই তৈরি হতো যে আবারও না ফাঁদে পড়ে যায় আর একটা ফেভারিট টিম, যেটা স্পেন পড়েছে, যেটা ব্রাজিল পড়েছে। তো ফ্রান্স কিন্তু সেই সুযোগটা রাখেনি শেষ পর্যন্ত। তারা ব্রিলিয়ান্টলি সেই ফাঁদ থেকে বেরিয়ে গেছে এবং তারা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন টিমগুলোর ক্ষেত্রে এটা একটা স্পেশালিটি যে তারা জানে যে কোন সময় কিভাবে পরিস্থিতি থেকে বের হয়ে যেতে হয়, তারা সেটা করেছে। তো এই ম্যাচ নিয়ে যখন কথা হচ্ছিল, এত কথা, হয়তোবা হ্যাট্রিকও পেয়ে যেতে পারতেন কিলিয়ান এমবাপ্পে, তবে সেটা রেফারিং একটা কন্ট্রোভার্সি এই ম্যাচটাকে একটু কলঙ্কিত করেছে। যে ফাউলটা সাদিও মানে করেছিলেন এমবাপ্পেকে, সেটা আসলে ফেদার টাচ হলেও তো ছিল, এবং যেটা ফেদার টাচও হয়ে থাকে সেটাই তো আসলে অফেন্স। অফেন্স ইন এসেন্স যে বল তো চলে গেছে, সুতরাং এটা পেনাল্টি হয়। তো রেফারি হয়তো বা তিনি ভেবেছেন যে সাদিও মানেকে আসতে দেখে অলরেডি ডাইভিং একটা মুডে চলে গিয়েছিলেন এমবাপ্পে, সেই জন্য হয়তো বা তিনি সেটাকে দেননি। কারণ একটা বড় ম্যাচে পেনাল্টির মতো একটা ডিসাইসিভ ডিসিশন দিতে গেলে কিছু ব্যাপার তো হয়তো বা মানে অন্তত পক্ষে সলিড বা কংক্রিট ডিসিশন লাগবে, রেফারি হয়তো বা সেটা দেখেননি। কিন্তু এই জায়গাটা কিন্তু কস্টেড ফ্রান্স এবং ওভার দ্য ওয়ার্ল্ড এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি এবং এটা নিয়ে আলোচনা হবে যে এটা একটা যৌক্তিক পেনাল্টি ছিল যে বক্সের মধ্যে ঢুকতে থাকা কিলিয়ান এমবাপ্পেকে এভাবে ঠেকানো, এবং তারপরেও তিনি সাদিও মানে যেভাবে পার পেয়ে গেলেন সেটা অনাকাঙ্ক্ষিত। স্পেশালি আমরা ওয়ার্ল্ড কাপের স্টার্টটাই যেরকম দেখলাম যে 3টা লাল কার্ড দিয়ে শুরু করলেন, সামান্যতম ভুলেরও কোনো মার্সি করলেন না রেফারি। সেই জায়গা থেকে কিলিয়ান এমবাপ্পের এই যে পেনাল্টির যৌক্তিক বা ন্যায্য দাবি সেটা যে আসলে রাখা হলো না, এই ওয়ার্ল্ড কাপ অনেকটা মিক্স অনুভূতির মধ্যে দিয়ে কেন জানি মনে হচ্ছে যাবে, যে এখানে ইউ নেভার নো যে কোন জায়গায় কোন ম্যাচে আসলে
অ্যাকচুয়ালি রেফারিং এর যে চেঞ্জেস গুলোর কথা জোর দিয়ে ফিফা বলছিল সেটা রাখা হবে, নাকি আসলে কিছু কিছু জায়গায় এরকম ফেভার ডিসফেভারের ব্যাপারগুলো থাকবে, সেটা হয়তো বা সামনে আরো কারণ হয়ে যাবে। যাই হোক, এই ম্যাচটা হাইলাইট ছিল কিলিয়ান এমবাপ্পের, আর্লিং হল্যান্ড তিনিও আসলে গোল করেছেন, ডাবল গোল করেছেন। এমবাপ্পের মতো ওয়ার্ল্ডে তার টপ স্ট্রাইকার তারাই এই মুহূর্তে হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হল্যান্ড। এবং ওয়ার্ল্ড কাপটা আসলে জমছে কোন জায়গায় জানেন? যাদের নিয়ে আমরা আসলে আলোচনা করছিলাম তারাই আসলে গোল করছেন, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, আর্লিং হল্যান্ড। অর্থাৎ আউটসাইডাররা এবার খুব একটা ডমিনেট মানে করতে পারেন বা করবেন ইনিশিয়ালি দেখে কিন্তু আমাদের তেমন মনে হচ্ছে না। হোয়াট ডু ইউ থিঙ্ক গাইস?